লকডাউনে ঈদে ঘরমুখো মানুষের ঠাসা প্রতিটি ফেরি ভোগান্তি সয়েই ছুটছে বাড়ি। সংক্রমণের ঝুঁকি চরমে। লকডাউনে যদি বন্ধ দিয়ে দেয় তাহলে তারা যেতে পারবো না, এর লাগে আগে আগে যাইতে আসছি। সবাই তো চায় বাড়িতে যেতে, সবার আপনজনের কাছে। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানী ছাড়ার আপ্রাণ চেষ্টা মানুষের। দৃষ্টিকোণে গাড়ি চালানোর কথা দৃষ্টিকোণ আমরা পাচ্ছি না। ঝামেলা হবে দেখে আগেই যায়। রাস্তা যে ভাড়া 400 টাকা, সেখানে নিচে 1500 টাকা। জানারও কষ্ট, দুটো ভাড়া 5 টাকা দেবো তাও গাড়ি পাই না। ছুটির দিনে শুধু শপিং মলই নয়, ফুটপাতের দোকানেও উপচে পড়া ভিড়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। অবস্থা আগের মতোই। শীর্ষ বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণে দেশে দ্বিতীয় ঢেউ। 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার সচেতন মহল। 1 সপ্তাহে কাটা হলো অর্ধশতাধিক, চিহ্নিত আরও 100-র বেশি। ঈদের 7 দিন বাকি থাকলেও নো রুটে এখনই ঘরমুখো মানুষের স্রোত। লকডাউনেও যেভাবে পারছেন ছুটছেন বাড়ি। যাত্রীদের দাবি, শেষ দিকে গণপরিবহন সংকটের শঙ্কা এবং গতবারের লকডাউনের ভয়াবহ অভিজ্ঞতার কারণে এবার তারা আগেভাগেই যাচ্ছেন গন্তব্যে। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। দূরপাল্লার গণপরিবহন নেই, তবুও আটকানো যায়নি ঈদ যাত্রা। অন্যান্য বছর ঈদ ঘনিয়ে আসলে এমন চিত্র দেখা গেলেও এবছর সপ্তাহখানেক আগেই লোকজনের প্রচণ্ড ভিড় ফেরিঘাটে। যাত্রাপথের শত ভোগান্তির পরেও ফেরিতে উঠতে পেরে স্বস্তি যাত্রীদের। তারা জানান, গত বছর ঈদের আগ মুহূর্তে পরিবহন ও ফেরি সংকটের কবলে পড়েছিলেন অনেকে। সেই আশঙ্কা থেকে এবার আগেভাগে যাত্রা। ঈদের আগে 3 দিন লকডাউন, হার্ড লকডাউন হয়েছিল, যে কারণে সবকিছু ক্লোজ হয়ে গেছিল, মানুষ যেতে পারে নাই। হয়তো এই কারণেই এখন মানুষের এই চাপটা বেশি বাড়ছে। লকডাউনে যদি বন্ধ দিয়ে দেয় তাহলে তারা যেতে পারবো না, এর লাগে আগে আগে যাইতে আসছি। সবাই তো চায় বাড়িতে যেতে, সবার আপনজনের কাছে। সত্যতা চেপে থেকে যাওয়ার চেষ্টা করতেছি, পাখিটা আল্লাহ ভরসা আর কি। পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, বাংলা বাজার সহ সব ফেরিঘাটে যাত্রী চাপ রয়েছে। ঘাট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, লঞ্চ, বাস ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করেই পার হচ্ছেন তারা। জীবনের রিস্ক নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। ঘরমুখো মানুষ ঠিকই বাড়িতে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টের মাধ্যমে। ঈদের পূর্বের একটা শুক্রবার, সে কারণে আজকের চাপটা একটু অন্য দিনের চেয়ে বেশি। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। মানুষ পার হওয়ার কারণে ঘাটে অপেক্ষমান পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দূরপাল্লার কোনো পরিবহন চলবে না, আমরা সরকারের দেওয়া সিদ্ধান্ত মোতাবেক কাজ করে যাচ্ছি। আপাতত ফেরি বন্ধের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদ সামনে রেখে লকডাউন উপেক্ষা করে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এই মুহূর্তে আমিনবাজারে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, জাফর, আপনি জানেন যে এখনও ঈদ উল ফিতরের বাকি আরও 5 থেকে 6 দিন, কিন্তু একদিকে ঈদ উল ফিতর, অন্যদিকে দেশে চলছে 16ই মে পর্যন্ত লকডাউন। কিন্তু এই লকডাউনের নির্দেশনা উপেক্ষা করেই কিন্তু আসলে ঢাকা ছেড়ে যাচ্ছে নগরবাসী। সকাল থেকে দেখছি যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে, আবদুল্লাহপুর থেকে শুরু করে গাবতলী পয়েন্ট, এই পয়েন্টগুলি দিয়ে কিন্তু আসলে মানুষ যে যার মতো করে কিন্তু আসলে তাদের গন্তব্যে ছুটছেন। এবং এই ছুটতে আসলে বলবো যে গণপরিবহন কিন্তু আসলে নেই, যে ঢাকার ভেতরে যে শুধুমাত্র যে বাসগুলি চলে, কিন্তু দূরপাল্লার যে পরিবহন, সেই দূরপাল্লার পরিবহন না থাকার কারণেই কিন্তু এখানকার যে মানুষগুলি রয়েছেন, অর্থাৎ তারা ভেঙে অর্থাৎ এক জেলা থেকে ভেঙে আরেক জেলা, এভাবেই করে কিন্তু তারা যাচ্ছেন। তবে এই জনগণের বা নগরবাসীর যে ছেড়ে যাওয়ার এই ভোগান্তিটাকে কিন্তু পুঁজি করে এক শ্রেণীর যে পরিবহন ব্যবসায়ী, অর্থাৎ যাদের নিজস্ব ব্যক্তিগত গাড়ি বা
রয়েছে, এই ধরনের গাড়িগুলোতে করেই কিন্তু আসলে তারা অনেক টাকা উচ্চ মূল্য বা অনেক টাকা দাম হাঁকেই কিন্তু বিভিন্ন যাত্রীদেরকে তারা তুলছেন এবং তারপরে তারা একটি জেলা থেকে পার করে দিয়ে অন্য জেলা, এভাবেই কিন্তু তারা এখান থেকে যাত্রী পার করছেন। তবে বেশিরভাগ যাত্রীকে দেখছি আমরা যে এখান থেকে গাবতলী, যে আমরা যেখানে রয়েছি অর্থাৎ আমিনবাজার বা গাবতলী, এই প্রান্ত থেকে দেখছি যে মানুষ শুধুমাত্র হাঁটছে এবং তাদের গণপরিবহন অর্থাৎ কীভাবে তাদের গন্তব্যে যাবেন সেটি কিন্তু খুঁজছেন। আরেকটি বিষয় যদি বলে থাকি যে লকডাউনের যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি, সেটি কিন্তু আসলে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বা চরমভাবে উপেক্ষিত জনসাধারণের মাঝে, এবং বলা চলে যে এক ধরনের অসচেতন রয়েছেন তারা। স্বাস্থ্যবিধির যে বিষয়টি, মাস্ক পরা বা অন্যান্য বিষয়গুলো, এগুলি কিন্তু আসলে কোনো তোয়াক্কা না করে কিন্তু পরিবার পরিজন সহ বা তাদের মালামাল সহ কিন্তু তারা হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। এবং অনেকের সাথে কথা হয়েছে যে আসলে তারা কীভাবে তাদের গন্তব্যে অর্থাৎ দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে দূরবর্তী রংপুর অঞ্চল বা খুলনা ডিভিশনে যে রয়েছেন সেখানে তারা কীভাবে যাবেন। তবে বেশিরভাগ দেখা যাচ্ছেন যে বিভিন্ন ট্রাক, কাভার্ড ভ্যান করে বা সিএনজিতে করে কয়েকটি জেলা পার হয়ে অন্য জেলা যাচ্ছেন এবং অনেকে এই ধরনের গাড়ির খোঁজে রয়েছেন। এবং এই সুযোগগুলিকে কিন্তু কিছু কিছু পরিবহন যা রয়েছে, যারা প্রাইভেট কার চালান, এই ধরনের পরিবহন ব্যবসায়ীরা কিন্তু এই সুযোগগুলিকে কাজে লাগাচ্ছেন। এবং যাদের আসলে নিম্ন আয় তারা কিন্তু আসলে সেই গাড়িগুলি ব্যবহার করতে পারছেন না, তাদের একমাত্র ভরসা বিভিন্ন ট্রাকের ছাদে করে বা মালবাহী গাড়িতে করেই তারা আসলে ঢাকা ছাড়ছেন। জাফর, এই ছিল আমার কাছে এই পর্যন্ত ঈদযাত্রার সব শেষ তথ্য। লকডাউন উপেক্ষা করে রাজধানীবাসীর নগর ছাড়ার খবর জানাতে আমিনবাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। ঈদ কেনাকাটায় ছুটির দিনে শুধু শপিং মলেই নয়, ফুটপাতের দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের শেষ দিকে এসে বেচা কেনাও বেড়েছে। বাকি দিনগুলোতে রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইফতারের পর ক্রেতাদের পদচারণায় সরগরম রাজধানীর ফুটপাতের দোকানগুলো। কম দামে পোশাক, জুতাসহ নানা সামগ্রী কিনতে এভাবেই ভিড় করেন শত শত মানুষ। পোশাকের সঙ্গে বেল্ট মেলাতে গিয়ে উধাও স্বাস্থ্যবিধি। কেউ কেউ মাস্ক পরলেও গাদাগাদি ভিড়ে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। প্রচুর পরিমাণে ভিড়, এখানে মনে হয় না যে আমাদের দেশে লকডাউন। আমার জন্য শার্ট কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার ওয়াইফের জন্য 3 পিস কিনেছি, তারপরে ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছি, শার্ট কিনেছি। আসলে ভাইয়া মার্কেট থেকে এখানে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে আর কি। বিক্রেতারা জানালেন ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচা বিক্রি। স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয় কর্মীরা। 20, 30, 40, 50 হাজার টাকা ডেলি পার ডে বিক্রি হয় আর কি। ইনশাল্লাহ ভালো বেচা কিনা হয়, ইনশাল্লাহ হবে। এদিকে আগামী কয়েকদিন রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রোজার শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে 25 এপ্রিল থেকে খুলে দেওয়া হয় সব দোকান ও শপিং মল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নেওয়া সংক্রান্ত জটিলতা কাটার আশায় পরিবার ও দল। অনুমতি মিললে সিঙ্গাপুর হয়ে লন্ডনে যেতে চান তিনি। সরকারের অনুমোদনের পরই শুরু হবে এই প্রক্রিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 45 ঘন্টা, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। যদিও শুক্রবার বিকেলে আইনমন্ত্রী জানান এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই, হলেই জানানো হবে গণমাধ্যমকে। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর, সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস, হাই কমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত এবং এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান সরকারের অনুমোদনের পর বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দিবে মেডিকেল বোর্ড। ওনার অবস্থা স্থিতিশীল আছে। উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার হয় সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেওয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তের নানা দিক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল। জাফর, আজকে দিনভরই কিন্তু অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিল যে বেগম জিয়া কেমন আছেন, তার স্বাস্থ্যের কি অবস্থা। তো সন্ধ্যার দিকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন, তিনি বিএনপিরও একজন নেতা, তিনি জানিয়েছেন যে বেগম জিয়া গতকালকে যেরকম ছিলেন আজকেও ঠিক সেরকমই রয়েছেন। এবং এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক, যিনি খুবই দায়িত্বশীল একজন চিকিৎসক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়া অক্সিজেন নিচ্ছেন, তার শ্বাসকষ্ট এখনও রয়েছে এবং তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকগুলো চিকিৎসার জন্য দরকার সেটি কিন্তু বেগম জিয়া নিচ্ছেন। আর বেগম জিয়ার এছাড়াও আরও কিছু জটিলতা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, যেটি হচ্ছে যে বেগম জিয়ার উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিক রয়েছে, আর্থাইটিস রয়েছে, হার্টের সমস্যা, মুখে ঘা এবং ফুসফুসে পানি। এবং এরই মধ্যে 2 দফা কিন্তু বেগম জিয়ার ফুসফুস থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে, পানি বের করা হয়েছে। এবং এর আগে আমি বলেছি যে বেগম জিয়াকে এখন দেওয়া হচ্ছে অক্সিজেন, যদিও তার অক্সিজেনের মাত্রা, তিনি যে পরিমাণ অক্সিজেন নিতে পারছেন সেই পরিমাণটি এখনও পর্যন্ত কম, 2 থেকে 3 লিটার অক্সিজেন তাকে দেয়া হচ্ছে। আর শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে এবং বেগম জিয়ার আইনজীবীরা যেটি জানিয়েছেন এবং তার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাকে যেন ঝুঁকিতে না ফেলা হয়, সেজন্য সরকার দ্রুত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিবে, সেই জন্য তারা সরকারের দিকে তাকিয়ে আছে। কিন্তু আজকে দিনভর আমরা সরকারের বিভিন্ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে বিএনপি নেতা, বিএনপির চিকিৎসক নেতা, সব জায়গায় কিন্তু আমরা সকাল থেকে যোগাযোগ করেছি, সেই বিষয়ে তারা কিন্তু কোনো আপডেট তথ্য দিতে পারেনি। কেউ এড়িয়ে গেছেন, কেউ অন্য বিষয়ে বলেছেন যে তারা বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ে তারা কিছুই জানেন না। এই কথাগুলো কিন্তু বিএনপির নেতারা বলেছেন। তবে সন্ধ্যার দিকে বিএনপির একজন চিকিৎসক নেতা তিনি ব্রিফ করেছেন। আর শুরু থেকেই আমরা দেখেছি যে বেগম জিয়া যখন গত 11 এপ্রিল করোনা আক্রান্ত হলেন, এরপর থেকেই কিন্তু বেগম জিয়ার চিকিৎসা নিয়ে তার যে সিনিয়র নেতারা রয়েছেন দলের, তারা বিভিন্নমুখী বক্তব্য দিয়ে এসেছেন, কেউ এড়িয়ে গেছেন, কেউ তথ্য গোপন করার চেষ্টা করেছেন। তো এই নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমাদের সহকর্মী আহমেদ সালিহান রিপোর্টটি তৈরি করেছেন, আমরা এখন সেই রিপোর্টটি দেখে আসব। 11 এপ্রিলের কথা। ওই দিন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিপোর্টের সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে। এর মধ্যে কেউ কেউ গুজব বলে তা উড়িয়ে দেন, আবার কেউ বলেন করোনা পরীক্ষাই করা হয়নি নেত্রীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করার পর মুখ খোলেন তারা। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। বাসায় চিকিৎসা নেওয়ার পর থেকেই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও নেতারা বলে আসছেন ভালো আছেন বেগম জিয়া। বাসাতেই মিনি হাসপাতাল করার কথাও জানান তারা। আমাদের সব ধরনেরই করা আছে, বাসায় একটা হসপিটাল বানাই রাখছি আমরা এখানে। 27 এপ্রিল হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয়, তখনও তারা বলেছেন শুধু শারীরিক পরীক্ষা করাতে হবে, বাসা থেকে আসা যাওয়ার সমস্যার কারণে ভর্তি করা হয়েছে হাসপাতালে, 2-3 দিন থাকলেই ঠিক হয়ে যাবেন। তখনও বিএনপি নেত্রীর অসুস্থতার বিষয়টি গোপন করার প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি। এমনকি 3রা মে সিসিউতে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি করে বিএনপির নেতা ও চিকিৎসকরা। ফুসফুস খুব সুন্দর ক্লিয়ার আছে, লাং থেকে পানি বের করেছে, এখনো পানি আরো রয়ে গেছে, ওটা বের করবে। সবশেষ বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে পরিবারের আবেদন করার পর মুখে কুলুপ দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তথ্য নেই বলে এড়িয়ে গেছেন তারা। শামীম ইস্কান্দার গেছে ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ও চিঠি দিয়েছে। বেগম জিয়ার দণ্ড স্থগিত হয় পরিবারের আবেদনে, তার মুক্তির মেয়াদও বাড়ানো হয় পরিবারের আবেদনেই। সবশেষ বিদেশে নিয়ে চিকিৎসার আবেদনটিও করে তার পরিবার। সর্বক্ষেত্রে পরিবারের ভূমিকা দেখে তাই অনেকের মনে প্রশ্ন, নেত্রীর জন্য দলের শীর্ষ নেতাদের করণীয়টা কি? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকার বিষয়টি হয়তো রিপোর্টে এরই মধ্যে পরিষ্কার হয়েছে। আমরা আরেকটি বিষয় জানাতে চাই, যদি সরকার বেগম জিয়াকে চিকিৎসার অনুমতি দেন, তারপরেও কিন্তু অনেক জটিলতা রয়েছে। বিএনপির নেতাদের সাথে কথা বলে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে। কেউ বলছেন যে বেগম জিয়ার যে পাসপোর্টটি সেটি কিন্তু 2019 সালেই মেয়াদ শেষ হয়ে গেছে, সেটি নবায়ন করতে গত বৃহস্পতিবার দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়াটি কিন্তু এখনও চলছে। আর বেগম জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা এখন, তাকে যেই দেশে নেওয়া হোক সেই দেশে নিয়ে যেতে হলে বিমানে নিয়ে যেতে হবে। বেগম খালেদা জিয়া বিমানে দীর্ঘ সময় ভ্রমণ করতে পারবেন কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা, সেটিই কিন্তু এখন ডাক্তাররা পর্যালোচনা করছেন। আর
যেহেতু বৈশ্বিক করোনা মহামারী চলছে, অনেক দেশই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষদের জন্য সেই দেশে ঢোকা নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও বেগম জিয়ার পরিবার কিন্তু বলতে চাচ্ছেন যে তারা লন্ডনে নিয়ে যাবেন। লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে সহজ হলেও যেহেতু লন্ডন, তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে লন্ডন সরকারের একটি অনুমোদনের প্রয়োজন রয়েছে। আর আরেকটি বিষয় নিয়ে হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ কোনো বিমানে নিয়ে যাওয়া হবে না। যদি তাকে বিদেশে নেওয়া হয় তাকে হয়তো এয়ার অ্যাম্বুলেন্স কিংবা বিশেষ বিমান অর্থাৎ চার্টার্ড বিমানে নিয়ে যাওয়া হবে। সেই বিষয়টির কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি হয়নি। তাহলে বলা যায় যে বেগম জিয়াকে সরকার অনুমোদন দিলেও এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। যদিও বেগম জিয়ার চিকিৎসক নেতা জানিয়েছেন যে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত দিবেন এই সরকারের অনুমোদনের পর। আর আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বেগম জিয়া চিকিৎসার জন্য কোন দেশে যাবেন, এটি মানুষের মধ্যে কিন্তু একটি আগ্রহ তৈরি করেছে। যে কেউ বলছেন বেগম জিয়া লন্ডনে যাবেন, যদিও পরিবারের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে লন্ডন, কারণ লন্ডনে বেগম জিয়ার ছেলে তারেক রহমান তিনি রয়েছেন, তিনি লন্ডনে যেতে চান। আবার বিএনপির কোনো নেতা বলছেন তিনি সৌদি আরবে যাবেন, কারণ সৌদি আরবে এর আগে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয়েছে, হয়তো তিনি সেখানে যেতে পারেন। কেউ বলছেন সিঙ্গাপুরে যাবেন, আবার কেউ বলছেন দুবাই। এই 4টি দেশকে ঘিরেই কিন্তু বেগম জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি ঘুরপাক খাচ্ছে। তবে সব কিছু নির্ভর করছে সরকারের ওপর। সরকার কবে সেই সিদ্ধান্তটি জানাবেন, এটির জন্য বিএনপি তাকিয়ে রয়েছে। জাফর। আফজাল, আপনি যেমনটি বললেন যে বেগম জিয়ার 4টি দেশে যাওয়ার সম্ভাবনা আছে, আমার প্রশ্নটা হচ্ছে যে বেগম জিয়া যেখানে যেতে চাবেন তার দল কিংবা পরিবার, সরকার কি তাকে সেখানে যেতে দেওয়ার সুযোগটি দিবেন কিনা? আসলে এই প্রশ্নের উত্তরটি আমি একটি গণমাধ্যমের রেফারেন্স দেব। একটি গণমাধ্যম এসেছে যে সরকার চাচ্ছে বেগম জিয়াকে দুবাই নিয়ে যাওয়ার জন্য বা দুবাই নিয়ে যাওয়ার অনুমতি দিতে, কিন্তু পরিবার বলছে তাকে লন্ডনে নিয়ে যায় ভালো হবে, কারণ লন্ডনে বেগম খালেদা জিয়ার যে 2 হাঁটু রয়েছে সেই 2 হাঁটুর কিন্তু হয়েছে সেখানে, এবং চোখের চিকিৎসা হয়েছে কিন্তু সৌদি আরবে। সেই কারণে তারা অগ্রাধিকার দিচ্ছেন হয়তো লন্ডন, না হলে সৌদি আরব। কিন্তু আমরা যে গণমাধ্যমে দেখেছি, একটি গণমাধ্যমে সরকারের বিভিন্ন দফতরের বা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের বরাত দিয়ে যেটি বলা হয়েছে যে সরকার দুবাই যাওয়ার কথা বলছেন বেগম জিয়ার পরিবারের ক্ষেত্রে। কিন্তু সব কিছু নির্ভর করছে যে আসলে এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের ফাইলটি রয়েছে, আইনমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই এটির অনুমোদনের বিষয়টি তারা মানবিকভাবে দেখবেন এবং খুব সীমিত পরিসরে সীমিত সময় নিয়ে এই আবেদনটি নিষ্পত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো। অনেক ধন্যবাদ আফজাল আপনাকে। আমরা প্রত্যাশা করছি হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়ে আমরা একটা বিস্তারিত তথ্য জানতে পারবো। ধন্যবাদ আফজাল। দর্শক, আমাদের স্টুডিওতে যুক্ত ছিলেন আফজাল হোসেন এবং তিনি জানাচ্ছিলেন যে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার পাশাপাশি তার বিদেশ যাত্রা নিয়ে যে ধরনের আলোচনা চলছে সে বিষয়ে বিস্তারিত রাতের সময় আরও থাকছে। বোরোধান ঘরে তোলার পর টৈটম্বুর তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল কোনো কাজেই আসছে না পানি। উজানে একতরফা নিয়ন্ত্রণই কারণ বলছেন সংশ্লিষ্টরা। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পেছনে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত শঙ্কার আরেক কারণ ভারতীয় ধরন। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন 37 জন, এটি গত 40 দিনে সর্বনিম্ন মৃত্যু। বিশ্বের নানা প্রান্তে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে করোনার 4টি ধরনকে বলা হয়ে থাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এগুলো হলো ইউকে, দক্ষিণ আফ্রিকান, ব্রাজিলিয়ান এবং ক্যালিফোর্নিয়ান ধরন। এর মধ্যে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকান ধরন শনাক্তের তথ্য এসেছে বিভিন্ন জিনোম সিকোয়েন্সে। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয় বাংলাদেশেও কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এই নিবন্ধে বলা হয় দেশে আফ্রিকান ধরন পাওয়া যায় ফেব্রুয়ারিতে। ইউকে ভ্যারিয়েন্টটাই আমাদের দেশে প্রথম এসছে, কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট একটু পরে এসেও সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাই ডমিনেট করেছে আর কি। আমরা টেরই পেতাম না হয়তো বা, কিন্তু এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাকে বা এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হয়তো বা বিস্তারও করতে পারতো না। আমরা সবাই বেশি রিল্যাক্স করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, সেই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে বিস্তারও ঘটেছে এবং সেখান থেকেই আমাদের মৃত্যুটাও আসছে। কিন্তু বাংলাদেশের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন, আর এটি দেশে কোভিডের তৃতীয় ঢেউ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। ওটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের জন্য একটা বিরাট বিপর্যয় দেখা দিতে পারে।
এবং এটা আমাদের দেশে এসে একটা তৃতীয় ওয়েভ সৃষ্টি করাটাও অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নিশ্চিত করতে হবে কঠোর কোয়ারেন্টিন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আজ জুমাতুল বিদায় দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া করা হয় করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ এবং মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য রমজানের শেষ এ জুমার নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। শুক্রবার ছিল রমজান মাসের শেষ জুমা। পবিত্র এই দিনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে শরীক হন মুসল্লিরা। করোনা মহামারীর সংক্রমণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দেখছে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু, লকডাউনের কঠোর বিধিনিষেধ। এ অবস্থায় জুমাতুল বিদার বয়ানে উঠে আসে মহামারী প্রসঙ্গ। আবারও মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধির কথা। আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে। মহামারী করোনা থেকে রক্ষা পেতে করা হয় বিশেষ মোনাজাত। আমাদের দেশ জাতিকে আপনি হেফাজত করুন। আল্লাহ, এই করোনা ভাইরাস থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সারা বিশ্বে যে করোনা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন করোনা মুক্ত করে দেন। এই জুমায় দোয়া কবুলের সময় এই দোয়া করেছি যে এই করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুক্তি দান করেন। রাজধানী ছাড়াও সারা দেশে মসজিদে মসজিদে জুমাতুল বিদায় করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। গরমে বরফ গলতে থাকায় হিমালয় থেকে পানির প্রবাহ নামছে। তবে সেচ নির্ভর বোরো মৌসুম শেষ হওয়ায় এই পানি কোনো কাজেই লাগছে না তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষকের। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। বরফ গলে উজান থেকে পানি নামতে শুরু করেছে। টইটুম্বুর হয়ে উঠেছে তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল। আর কয়েকটি গেট খুলে দেয়ায় ভাটিতেও পানির ধারা বইতে শুরু করেছে। এতে ব্যারেজ সংলগ্ন মূল অববাহিকায় জড়ো হয়ে মাছ শিকারে নেমেছে জেলেরা। নদীতে তো এতদিন পানি ছিল না। এখানে 12 জনের একটা গ্রুপ আছে আমাদের নদী যখন শুকনো থাকে 12 জন বসে থাকা লাগে। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, অনেকটা মাছ এখন বিলুপ্তর দিকে। সেচ নির্ভর বোরো ধান কেটে ঘরে তোলার এই সময়ে আসা পানি কোনো কাজে লাগবে না প্রকল্প এলাকার কৃষকের। ইন্ডিয়া থেকে যে পানিটা আসার কথা সময় মতো, পানিটা আমরা সময় মতো আসতেছে না। এখন পানি লাগে না, এখন পানি অত্যন্ত পানি দিতেছে। জন উন্নয়নের জন্য এই ক্যানেলটা সরকার তৈরি করেছেন, কিন্তু অথচ এই ক্যানেল আমাদের বাড়ির পাশে হওয়ার পরেও আমরা কিন্তু এর সুবিধা পাই না। উজানে একতরফা নিয়ন্ত্রণে ভাটির মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে তিস্তা। দরকার না থাকার উপরও সেই পানিটা আমাদের এই অঞ্চলে ছেড়ে দিচ্ছে। এতে আমাদের সবজি বাদাম চাষের ভয়ানক ক্ষতি হয়েছে। এই পানিটা কিন্তু সামনে কিন্তু আসবে, অর্থাৎ মে মাসে কিন্তু পানির ঢল নেমে যাবে। তাহলে এই পানি আটকানোর জন্য যে প্রস্তুতি আমাদের নদীতে নাই। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 1,20,000 হেক্টর জমিতে তিস্তা সেচ প্রকল্পে 10,000 কিউসেক পানি দরকার, অথচ মাত্র 2,500 কিউসেক পানি পাওয়া যায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাতের সময় আরও থাকছে। ফ্রান্সে করোনা টিকা প্রয়োগে নির্দিষ্ট বয়সসীমা পর্যায়ক্রমে তুলে দেওয়ার সিদ্ধান্ত। অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হল বাংলাদেশ। বিশাল গাছের পরিবর্তে পড়ে আছে শুধু গুড়ি। সবুজের বুক চিরে উঠছে ইট সুরকির কঠিন দেয়াল। সবুজ প্রকৃতিতে প্রাণের স্পন্দন যেন থমকে গেছে। সপ্তাহ জুড়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে গাছ কাটার যে মহোৎসব চলছে তার প্রভাব ইতোমধ্যেই পড়েছে উদ্যানের জীববৈচিত্র্যে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে খাবার হোটেল আর রাস্তা তৈরিতে চলছে অবাধে গাছ নিধন। গানে গানে এভাবেই জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। পরিবেশপ্রেমী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন একটাই দাবিতে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মাথা উঁচু করে থাকা গগন শিরীষ গাছগুলো কেটে ফেলা চলবে না।
পরিবেশবাদীরা বলছেন, আধুনিক স্থাপত্যের এই যুগেও গাছ কেটে উন্নয়ন অবকাঠামো নির্মাণ করা আমাদের মেধার জন্যও অবমাননাকর। এরই মধ্যে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গেল এক সপ্তাহ ধরে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিভিন্ন মহল। শুক্রবারও সকাল থেকে নানা মাধ্যমে চলে প্রতিবাদ। উদ্যান নাটক থেকে মানববন্ধন, নিজ নিজ জায়গা থেকে সবুজের সঙ্গে নিজের অবস্থান জানাচ্ছে মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এখানকার গাছগুলো বাঁচানো। এরই মধ্যে উদ্যানে গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছেন 6টি সংগঠন ও 2 জন নাগরিক। এর আগে 2009 সালে হাইকোর্ট এক রায়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য রক্ষায় এটিকে একটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের নির্দেশনা দেন, যা আজও বাস্তবায়িত হয়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফ্রান্সে করোনা টিকাদান কর্মসূচির গতি বাড়লে ভ্যাকসিন প্রয়োগে নির্দিষ্ট বয়সসীমা পর্যায়ক্রমে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। জাফর, ফ্রান্সে করোনা ভ্যাকসিন প্রদানের শুরুর দিকে নির্দিষ্ট বয়সসীমার একটি বাধ্যবাধকতা থাকলেও এখন কিন্তু আর সেটি থাকছে না। শুরুর দিকে আমরা দেখেছি 70 ঊর্ধ্ব কিংবা পরবর্তীতে 55 বছর বয়স কিংবা তারও বেশি যারা, তারা আসলে ফ্রান্সে করোনার টিকা নিতে পারতেন। তবে এখন যে কোনো বয়সী যে কেউ করোনার টিকা নিতে পারবেন। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি টিকা কেন্দ্র পরিদর্শনকালে আসলে এই বিষয়টি জানিয়েছেন এবং আগামী 12 মে থেকে এটি আসলে কার্যকর হবে এবং যে কোনো বয়সী যে কেউ আসলে ফ্রান্সে এখন করোনার টিকা নিতে পারবেন। এবং যেটি বলা হচ্ছে যে ডক্টর লিগ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা আসলে এই করোনার টিকা নিতে পারবেন। আমরা ইতিমধ্যেই অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলেছিলাম, তো তারা আমাকে আসলে বলেছেন যে স্থানীয় যে মেরিগুলো আছে কিংবা যে পৌরসভাগুলো আছে সেখানে তারা গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব দ্রুতই আসলে তারা করোনার টিকা নিতে পারছেন। আগে যেটি আসলে একটু সময় লাগতো, এখন কিন্তু সে ধরনের আর সময় লাগছে না। এখন পর্যন্ত দেশটিতে প্রথম ডোজের করোনার টিকা নিয়েছেন 1,70,00,000-এর কাছাকাছি মানুষ, যা মোট জনসংখ্যার 25%, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 72 লাখের বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 10%-এর উপরে। আমরা আসলে শুরুর দিকে যে বিষয়টি দেখেছিলাম যে টিকা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয়, দ্বিধাদ্বন্দ্ব কিংবা শঙ্কা কাজ করছে, এখন কিন্তু আমরা সেটি আর দেখছি না। অর্থাৎ মানুষের মধ্যে করোনার টিকা নেওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়েছে। পাশাপাশি সরকারের তরফ থেকেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষ করোনার টিকা নিতে পারেন এবং সেই লক্ষ্যে কিন্তু এদেশের জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি আরো অনেক স্থানে টিকা কেন্দ্র খোলা হয়েছে এবং যেখানে অনেক মানুষজন আসলে এখন করোনার টিকা নিতে পারছেন এবং সরকার চেষ্টা করছে যে খুব দ্রুত অনেক মানুষকে যাতে টিকার আওতায় নিয়ে আসা যায়, সে লক্ষ্যে কিন্তু সরকার এখানে কাজ করছে। আর তার পাশাপাশি যদি সার্বিকভাবে করোনার পরিস্থিতি আমি আপনাকে বলি, তাহলে বলতে হবে এখন কিন্তু ফ্রান্সে ধীরে ধীরে করোনার পরিস্থিতির কিছুটা উন্নতি লাভ করছে। আগে যে হারে আক্রান্তের সংখ্যা ছিল কিংবা মৃতের সংখ্যা ছিল, সেটি কিন্তু এখন ধীরে ধীরে কমে আসছে। বিশেষ করে ইলদো ফ্রান্সে আমরা দেখছি আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা কমে আসছে। পাশাপাশি যে বিষয়টি জানা হচ্ছে, বাংলাদেশ থেকে ফ্রান্সে যদি এখন কেউ আসেন তাহলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের হোম কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশনে থাকতে হবে। তো জাফর, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের করোনা পরিস্থিতি এবং সেখানকার টিকাদান সহ নীতি নির্ধারণী বিষয়ে নানা বিষয় আলোচনা করতে আমাদের সঙ্গে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে একদিন বিরতির পর চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। লঙ্কান সফর থেকে ফেরা ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে থাকায় আজও অনুশীলনে যোগ দিতে পারেননি। দলের সঙ্গে যোগ দেননি রাসেল ডমিঙ্গো সহ বাকি কোচিং স্টাফরাও। 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান অনুপস্থিত। তবে পূর্ণাঙ্গ দল না থাকলেও এদিন মূল মাঠে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ, ইমরুলরা। সেন্টার উইকেটের নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন রিয়াদ। সৌম্য, ইমরুলরাও স্কিল চালিয়ে নিয়েছেন। আজও বোলিংয়েই বেশি মনোযোগী সাইফুদ্দিন মেহেদিরা। আগামী 23 মে মিরপুরে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। এখানে তো বোলার তো আছে আমার, তাই না? এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লকডাউনে ঈদে ঘরমুখ মানুষের ঠাসা প্রতিটি ফেরি ভোগান্তি সয়ে যে যেভাবে পারে ছুটছে বাড়ি। ছুটির দিনে শপিং মলই নয়, ফুটপাতের দোকানেও উপচে পড়া ভিড়। সরকার অনুমতি দিলেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। অবস্থা আগের মতোই, শীর্ষ নেতাদের বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন।
করোনা থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণে দেশে দ্বিতীয় ঢেউ, 40 দিনে সর্বনিম্ন 37 জনের মৃত্যু। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।